সালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত এনটিভির পর্দায়। এনটিভির সাপ্তাহিক পলিটিক্যাল টক শো সময়ের সাথে দেখার জন্য প্রতিটি সোমবারে আমরা আপনাদের জন্য বাংলাদেশের সমসাময়িক অবস্থা অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা এবং শিক্ষাগত ব্যবস্থা প্রত্যেকটি জিনিস নিয়ে আমরা আলোচনা করার জন্য হাজির হয়ে থাকি। আজও তার ব্যতিক্রম নয়। প্রিয় দর্শক, আজ আপনারা আমাদেরকে স্কাইতে নতুনভাবে দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমাদের নতুন স্কাই রিমোটে আপনারা যদি 838 টিপেন তাহলেই আমাদেরকে অর্থাৎ এনটিভিকে আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। আমার সাথে আজ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, আপনাদের সাথে কথা বলার জন্য গোটা বাংলাদেশকে নিয়ে, গোটা বাংলাদেশের বর্তমান অবস্থাকে নিয়ে এবং রাজনীতিকে নিয়ে দুজন সম্মানিত অতিথি উপস্থিত। প্রথমেই হচ্ছেন আমার ডান পাশে শেখ মহিউদ্দিন আহমেদ, চিফ এডিটর শেখনিউজ.com, এবং আমার বাম পাশে হচ্ছেন ডক্টর বশির আহমেদ, এক্স জেনারেল সেক্রেটারি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এবং সভাপতি বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সুপ্রিম কোর্ট ব্রাঞ্চ। প্রিয় দর্শক, এই সম্মানিত দুজন অতিথি আজ আপনাদের প্রশ্ন উত্তর দেবেন এবং আপনাদের সাথে কথা বলবেন আমাদের বাংলাদেশকে নিয়ে কি করলে আমরা আমাদের শান্তির, সমৃদ্ধি এবং সফলতার বাংলাদেশ পেতে পারি। আমি প্রথমে যাচ্ছি ডক্টর বশির আহমেদ। কেমন আছেন আপনি? জি ভালো, থ্যাংক ইউ। কেমন আছে আমাদের বাংলাদেশ? বাংলাদেশ তো এগিয়ে যাচ্ছে এবং দিন দিন বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রেই উন্নতির দিকে যাচ্ছে। আচ্ছা, কিন্তু আমরা ইউকে আসলে দেখতে পাই যে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক, কিন্তু বাংলাদেশে যদি আপনারা যান তাহলে দেখবেন যে বাংলাদেশ, আমরা দেখছি বাংলাদেশের উন্নতির দিকে দিন দিন এগিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি আপনাকে একটা ছোট্ট বিষয়, যেটা বাঙালি, আমি মনে করি বাংলাদেশের মানুষ হিসেবে সবার জন্য যেটা হচ্ছে একটু নেগেটিভ দিক বা একটু মন খারাপের বিষয়, সেটা হচ্ছে 21শে আগস্টের গ্রেনেড হামলা। এবং এই বিষয়ে আমি মনে করি প্রত্যেকটি বাঙালি, সে হোক আওয়ামী লীগ, সে হোক বিএনপি, জাতীয় পার্টি, জামাত, প্রত্যেকটি দলই এজ এ মানুষ অথবা এজ এ বাঙালি এটাকে নিন্দা করবে যে ধরনের হামলা হলো। বাট গতকাল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপারসন জনাব তারেক রহমান ওনার একটা অনুষ্ঠানে, সেমিনারে ওনার যখন স্পিচ দিচ্ছিলেন, উনি সেই 21শে আগস্ট নিয়ে কয়েকটা প্রশ্ন করেছিলেন। অবশ্যই সেটা আওয়ামী লীগের সম্মানিত যারা সিনিয়র লিডার, তাদের কাছে, আপনিও আওয়ামী লীগের একজন সিনিয়র লিডার, আপনার কাছেও সেই সেম প্রশ্নটা উনার কথার রেলেটেড আমি বলতে চাচ্ছি। উনি বলেছিলেন যে 21শে আগস্ট যে গ্রেনেড হামলা, এটার জন্য আওয়ামী লীগ দায়ী, এটার জন্য শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী দায়ী, এই ধরনের একটা কমেন্টস করছেন। আপনি কি মনে করেন? আমি মনে করি এটা সত্যের অপলাপ। কারণ হচ্ছে, আমি 21শে আগস্টের ঘটনার সাথেই আমরা সুপ্রিম কোর্ট থেকে সেখানে গিয়েছি। আমি সুপ্রিম কোর্ট বারের সেক্রেটারি হিসেবে, তখন আমাদের বারের পক্ষ থেকে একটা তদন্ত কমিটি হয়েছিল, সেই তদন্ত কমিটির সেক্রেটারি হিসেবে আমি অনেকটুকু ওই ঘটনার ভিতরে যাওয়ার চেষ্টা করেছি। আমি দেখেছি যে সভ্যতার জগতে সেদিন যেই আঘাতটা করা হয়েছিল, সেদিন যে 24 জনের প্রাণহানি ঘটেছিল এবং শত শত লোকের তারা জীবনের তরে পঙ্গু হয়েছিল, সেদিনকার যে ঘটনাটা যদি আজকে 21শে আগস্টে যদি দর্শক শ্রোতা যদি সেদিনকার ঘটনাটা দেখতে পায়, তাহলে দেখবে যে কিভাবে আল্লাহর রহমতে শেখ হাসিনা সেদিন বেঁচে ছিলেন। উনাকে উদ্দেশ্য করেই হামলাটা হয়েছিল এবং উনাকে হত্যা করার জন্য পরপর 3টা গ্রেনেড সেদিন ট্রাকের গায়ের মধ্যে লেগে সেটা বাইরে পড়ে গেছে। যদি একটা গ্রেনেড ভিতরে পড়তো তাহলে সেখানের মধ্যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পুরো নেতৃত্ব শেষ হয়ে যেত। এবং তারা এমনভাবে যে আক্রমণটা করেছিল, যে আক্রমণের শিকার হয়ে মানুষ যখন রাস্তার মধ্যে মৃত্যুর সাথে ধরফর করছিল, কিছু লোক মারা গিয়েছে, কিছু লোক যারা জীবিত ছিল, তাদের জন্য সেদিন কোনো অ্যাম্বুলেন্সও পাওয়া যায়নি, সেদিন কোনো সরকারের, রাষ্ট্রের কোনো উদ্ধারকারী বা তাদেরকে হাসপাতালে নেওয়ার মতনও কেউ ছিল না। আমরা সেদিন দেখেছি সাধারণ মানুষ ভ্যানে করে, রিক্সায় করে ইনজিউর্ড লোকদেরকে হাসপাতালে নিয়ে গেছে। সেদিন রক্তের জন্য যখন হাহাকার করতেছিল মানুষ, তখন দেখা গেল সরকারি রাষ্ট্রযন্ত্র, সরকার, এটা অবশ্যই জনাব ডক্টর বশির আহমেদ, এটা অবশ্যই দেশের জন্য একটা ন্যাক্কারজনক ঘটনা। দেশের মানুষকে এভাবে যেই করুক, সে যেই হোক, সে যে দলেরই হোক, ইভেন আপনাদের দলের হলেও আপনি সেটাকে কখনো মানে এটাকে ভালো দিক বলে বলবেন না বা স্বীকৃতি দেবেন না। বাট আমার প্রশ্ন ছিল, জনাব তারেক রহমান বলছিলেন যে
এই উনি কালকে ওনার অনুষ্ঠানে বলেছিলেন যে এই অনুষ্ঠানটা হওয়ার কথা কিন্তু বঙ্গবন্ধু এভিনিউতে ছিল না, এই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল পল্টনে, এবং সেখান থেকে মুক্তাঙ্গনে, রাইট, মুক্তাঙ্গন থেকে যখন আমাদের বাংলাদেশের র্যাব, বিডিআর, সেনাবাহিনী, বিজিবি সবাই যখন পুরো ঢাকা শহরকে মানে এই মুক্তাঙ্গনকে পুরো 100% সিকিউর করে ফেললো, ঠিক প্রোগ্রাম শুরুর 1.5 ঘন্টা আগে, এটা ওনার প্রশ্ন ছিল আপনাদের কাছে, যে 1.5 ঘন্টা আগে কি করে উইদাউট এনি সিকিউরিটি বা সিকিউরিটি কিভাবে 1.5 ঘন্টা আগে বঙ্গবন্ধু এভিনিউকে পুরো সিকিউর করে তুলবে, কেন, কোন উদ্দেশ্যে এই অনুষ্ঠানটা মুক্তাঙ্গন থেকে বঙ্গবন্ধু এভিনিউতে আনা হলো, এবং এটাকে উনি বলছেন যে এটা একটা পরিকল্পিত। আপনি কি মনে করেন? আমি মনে করি সেদিন আমি প্রত্যক্ষভাবে, আমরা ঘটনার কিছুক্ষণ পরে আমরা সেখানে উপস্থিত হয়েছি, যে মুক্তাঙ্গন থেকে বঙ্গবন্ধু এভিনিউ সেখানে 200 গজের 250 গজের পার্থক্য। সে 250 গজ নয়, শুধু 2.5 কিলোমিটার মধ্যে সেদিন কোনো পুলিশ, কোনো র্যাব বা কোনো বাহিনী ছিল না। এমনকি যারা আহত হয়েছে তাদের উদ্ধারের জন্য, তাদেরকে হাসপাতালে নেওয়ার জন্য, আমরা তো মিডিয়াতে দেখতে পেলাম মুক্তাঙ্গনে ওই দিন ভর্তি ছিল পুলিশ এবং আপনার বিভিন্ন যে পুলিশ মুক্তাঙ্গনে ছিল, সেই পুলিশ যখন ঘটনা ঘটছে 250 গজের ভিতরে, সেই পুলিশ তো কোনো ভূমিকা নেয় না। মুক্তাঙ্গনকে সিকিউর করার জন্য ফ্রম মর্নিং, একদিন আগে থেকেই যখন মঞ্চ তৈরি হচ্ছে, সেখানে বিভিন্ন প্রকারের আপনার যন্ত্র দিয়ে যেটাকে সিকিউর করার জন্য কাজ, আমাদের যে পুলিশ বাহিনী বলেন, সেনাবাহিনী, র্যাব, বিডিআর সবাই কাজ করে যাচ্ছিল। তাহলে প্রশ্নটা ছিল কেন 1.5 ঘন্টা মানে প্রোগ্রামের 1.5 ঘন্টার মধ্যে এই প্রশ্নটা জনাব তারেক রহমান করছিলেন, সেটাকে বঙ্গবন্ধু এভিনিউতে আনা হলো। আচ্ছা, তাহলে তারেক রহমান সাহেবরা যখন সেদিন ক্ষমতায় ছিলেন, সেদিন তো সেই ক্ষমতার আমলে এই প্রশ্নটা তো তখন করেন নাই। আর সেই প্রশ্নটা যদি সেদিন রাষ্ট্রযন্ত্র, শুধুমাত্র রাষ্ট্রযন্ত্র এবং রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান সমূহ, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, কোনো একটা ইনজিউর্ড পারসনকে পর্যন্ত ক্যারি করে, আমার প্রশ্নটা সেটা কেন হলো না? আমার প্রশ্নটা আগে তারেক রহমান সাহেব কি সেই প্রশ্ন জবাব দিবে? না, সেটা আপনি প্রশ্ন করছেন, যদি তারেক রহমান সাহেব এই প্রোগ্রাম দেখে থাকেন, উনি অবশ্যই আরেকটা প্রোগ্রামে এর উত্তর দেবেন। কিন্তু প্রশ্নটা উনি যেটা করছেন গতকালকে, যে একটা সিকিউর জায়গা থেকে কেন 1.5 ঘন্টা আগে অনুষ্ঠানটা একটা আনসিকিউর জায়গাতে আনা হলো? 1.5 ঘন্টা আগে, এই কথাটা সঠিক না। উনি বলছেন 1.5 ঘন্টা আগে। না, এই কথাটা সঠিক না, এই কথা সঠিক না। এটা পুলিশকে যথাবিধ তখন অবহিত করা হয়েছিল, এবং এই 250 গজের মধ্যে সেদিন কোনো র্যাব বা কোনো ডিফেন্সের বা কোনো ইয়ে ছিল না। কয়েকজন পুলিশ ছিল, এবং তাদের ভূমিকা ছিল নীরব দর্শকের ভূমিকা। সেটা এমনকি তারা ইনজিউর্ড পারসন, 1.5 ঘন্টার মধ্যে এটা আনে নাই না, কতক্ষণ আগে? এটা আগেই, সেদিন সকালেই সেটাকে শিফট করা হয়েছিল। 1.5 ঘন্টা নয়। উনি স্পিচে উনি বলছেন, উনি ডকুমেন্ট দিয়েই বলছেন যে 1.5 ঘন্টার মধ্যে এটা। এবং উনি আরেকটা কথা বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী নাকি সেদিন আমাদের এক্স প্রেসিডেন্ট, প্রয়াত প্রেসিডেন্ট জিল্লুর রহমান সাহেবের ওয়াইফ, ওনার নাম কি, আইভি রহমান, উনাকে মাননীয় প্রধানমন্ত্রী রিকোয়েস্ট করেছিলেন ট্রাকে ওঠার জন্য। এবং উনি এটা তার কি ইন্ডিকেট করছেন, যে উনি আগেই জানতেন নাকি এই ধরনের কিছু হবে? এই ধরনের কথাই তারেক রহমান সাহেব মানে জনগণের সামনে উপস্থাপন করতে চাচ্ছেন। জনগণের সামনে এখন তারেক রহমান সাহেব যে কথাগুলো বলছেন, যে ভাষায় কথা বলছেন, বাঙালি জাতির সভ্যতা ভব্যতার মধ্যে এই ভাষাগুলো আমরা কখনো শুনি নাই। প্রশ্ন নয় শুধু, উনি যেই বঙ্গবন্ধুর পরিবার সম্পর্কে, বঙ্গবন্ধুর সম্পর্কে উনি যে ভাষায় কথাগুলো বলেছেন, বিশ্বের সভ্যতা ভব্যতার মধ্যে কোনো রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে এই ভাষাগুলো আসে না। আজকে আমি দেখতে পাচ্ছি যে উনার যে ভাষাগুলো ওনার ব্যবহার করেছেন, সেই ভাষাগুলা কোনো সভ্য, উনি গতকালকে আমরা যারা সাংবাদিকরা ছিলাম ওখানে, গতকালকে উনি কয়েকটা প্রশ্ন করছেন আওয়ামী লীগের কাছে। সেই প্রশ্নের মধ্যে 2টা প্রশ্ন হচ্ছে, এটা একটা প্রশ্ন হচ্ছে যে কেন 1.5 ঘন্টা আগে মুক্তাঙ্গন থেকে জনসভা চলে গেল বঙ্গবন্ধু এভিনিউর সামনে আনসিকিউরড প্লেসে। এটার প্রশ্নটার একদম ক্লিয়ার উত্তর আপনার জানা আছে? আমি তো আপনাকে সেটা বললাম, যে সেটা সেদিন সকালবেলায় স্থান তাও 250 গজের ভিতরে। সে 250 গজের ভিতরে, 250 গজের পার্থক্যের মধ্যে সেটা কি পুলিশ সেই বা র্যাব কি সেই প্রোটেকশন দিবে না? বা ঘটনার পরবর্তীতে কি রেস্কিউর জন্য কি নিয়েছে? সেটা অবশ্যই তাদেরকে, সেই অপরাধীদেরকে ধরার জন্য, অপরাধীদেরকে বা যারা ইনজিউর্ড হয়েছে, যাদেরকে হয়েছে, আহত হয়েছিল, এমনকি শেখ হাসিনা যখন ট্রাকের হামলার পর উনি বেঁচে গিয়েছেন, তারপরে যখন উনার গাড়িতে করে উনি যাচ্ছিলেন, সেই বুলেট প্রুফ গাড়িতে পর্যন্ত উনাকে উদ্দেশ্য করে হত্যা করার জন্য গুলি করা হয়েছিল। সেই গুলি করার চিহ্ন আমরা সুপ্রিম কোর্ট বারের পক্ষ থেকে আমি নিজে গাড়ি প্রত্যক্ষ করেছি। উনার মৃত্যুটাকে কনফার্ম করার জন্য দ্বিতীয়বার
ওনার গাড়িতে হামলা গুলি করে। করেছে। ধন্যবাদ ডক্টর বশির আহমেদ, আমি আসছি আপনার কাছে একটু পরে। আবার আমি যাচ্ছিলাম শেখ মহিউদ্দিন আপনার কাছে, সেম প্রশ্ন আপনার কাছে, যে জনাব তারেক রহমান গতকালকে জনসম্মুখে উনি প্রশ্ন করেছিলেন যে 21শে আগস্টের এই যে নেক্কারজনক ঘটনা ঘটলো, যেটা বাঙালি জাতি অবশ্যই সেটাকে ধিক্কার জানায়, এবং উনি বলেছিলেন এটার জন্য আওয়ামী লীগ অর্থাৎ উনি প্রধানমন্ত্রীকেও দায়ী করেছিলেন। আপনি কি মনে করেন? ধন্যবাদ ফারুক। বাংলাদেশের এবং উপমহাদেশের রাজনীতির খতিয়ান যদি দেখেন, সেখানে নিজের লোকদের মেরে ক্ষমতা দখলও কিন্তু রয়েছে, ইতিহাস রয়েছে, এবং সেই ইতিহাসে আপন ভাইকে হত্যা করার ইতিহাসও রয়েছে। তারেক রহমানের অভিযোগকে আপনি তুড়ি মেরে উড়িয়েও দিতে পারবেন না, আবার আওয়ামী লীগ যে ভাষায় কথা বলবে সে ভাষা তাদের জন্য, তাদেরও যেহেতু বিশাল এক জনগোষ্ঠী রয়েছে, বাঙালি জনগোষ্ঠী, তো তাদের কথার পক্ষেও অনেক লোক থাকবে। তবে তারেক রহমান, আমি যেটা দেখেছি, তারেক রহমান যে উদাহরণ টেনে, যে সূত্র টেনে এই জিনিসটা বলেছেন, সেটা ছিল কাদের সিদ্দিকী পার্লামেন্টে দাঁড়িয়ে প্রশ্ন করেছিলেন ১.৫ ঘন্টা আগে কেন অনুষ্ঠানটা পরিবর্তন করা হলো, এবং পরিবর্তন করে আওয়ামী লীগ অফিসের সামনে নেওয়া হলো, এবং সাথে সাথে প্রশ্ন তুলেছেন কেন বারবার তিনি আইভি রহমানকে ট্রাকে উঠতে বলেছেন। এতগুলো, সেখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এতগুলো গ্রেনেড বিস্ফোরণ হলো, ট্রাকের উপরে কিন্তু কোনো গ্রেনেড পড়েনি। ডক্টর বশির বলেছেন যে কোনো পুলিশের কোনো অ্যাকশন ছিল না, কিছু ছিল না, কিন্তু ওখানে শেখ হাসিনাকে রক্ষা করতে গিয়ে একজন পুলিশও কিন্তু মারা গেছে, হোক তার দেহরক্ষী, কিন্তু পুলিশ তো। পুরো মুক্তাঙ্গনকে অর্থাৎ পুরো বঙ্গবন্ধু এভিনিউকে সিকিউর করার জন্য উনি বলছেন। এখন ওনার বক্তব্য অনুযায়ী ওনারা নিরাপত্তা, ওই সংকীর্ণ স্থানের মধ্যে যদি নিরাপত্তা দিতে হয়, সেই নিরাপত্তা কি তাদের পার্টির লোকজন যেখানে দাঁড়িয়ে আছে সেই দাঁড়ানোর বাইরে পুলিশ থাকবে, না পার্টির লোকজনের ভেতরে পুলিশ থাকবে? কোনটা নিরাপত্তার মধ্যে পড়বে? অবশ্যই পুলিশ ওই এলাকাটাকে কর্ডন করে থাকবে, কিন্তু গ্রেনেড ফুটেছে ভিতরে, অর্থাৎ মঞ্চের একদম সামনে, আপনার জনসভা স্থলে, জনসভার ভিতরে কিন্তু পুলিশ না, জনসভার বাইরে পুলিশ। তো ভিতরে ফুটলে নিরাপত্তাটা কিভাবে দেবে? আর ওখানে গ্রেনেড তো আওয়ামী লীগ অফিসের ছাদ থেকেও মারা হয়েছে, পুলিশের আপনার দায়িত্ব, আওয়ামী লীগ অফিসের ছাদ থেকেও কিন্তু গ্রেনেড মারা হয়েছে। তাহলে গ্রেনেড যারা মেরেছে তারা আওয়ামী লীগ অফিসের ছাদে উঠলো কিভাবে? তারপর আমি এই বিষয়টায় একটা কথা বলতে চাই, এটা বাংলাদেশের অনেকেই জানে না। সেটা হলো, আমি একমাত্র ব্যক্তি যে 21শে আগস্টে গ্রেনেড হামলা নিয়ে তথ্যানুসন্ধান করেছি। আমি এইটার তথ্যানুসন্ধান করতে করতে আমাকে সীমান্ত পাড়ি দিয়ে আমার লোক পাঠাইয়েছি। আমি আপনার লোক এর সাথে জড়িত ছিল না, তথ্য বের করার জন্য। ও আচ্ছা, তথ্যানুসন্ধান, আমি কথাটা বলেছি তথ্যানুসন্ধান। আমরা এইটুক বলতে পারি, শেখ হাসিনা জড়িত কিনা সেটা তারেক রহমান যে ভাষায় বলেছেন, আমি বলবো যে এই গ্রেনেড হামলার সাথে ভারতীয় সংযোগ রয়েছে। আচ্ছা, এখন কিভাবে জাস্টিফাই করবেন যে ভারত? এখন এটার কোনো কাগজপত্রের দলিল আপনাকে কেউ দিতে পারবে না, ধারণা শুধু। নো, আমি তথ্যানুসন্ধান করেছি। সেটা কি রকম? এবং আমি আমার লোককে ভারতীয় সীমান্ত ক্রস করে ওপারে পর্যন্ত পাঠিয়েছি। মানে আপনার সেই তথ্যটা কি আমাদের ভিউয়ার্সকে বলবেন? এই গ্রেনেড হামলার স্থলে ভারতীয় নাগরিকরাও জড়িত ছিল। এটা কোনো প্রুফ নাই, আমি প্রুফ দিতে পারবো না, প্রুফ দেওয়া সরকারের দায়িত্ব। এখন সরকারে আছে আওয়ামী লীগ, তারা খুঁজুক, তারা খুঁজলে পাবে। আপনি যদি হেল্প করেন তাহলে আরো সহজ। সবচেয়ে মজার বিষয় হলো, যে সমস্ত গোয়েন্দা অফিসার তখন দায়িত্বে ছিল,
কে দায়িত্ব ছিল? বিভিন্ন গোয়েন্দা অফিসার যারা ঢাকার দায়িত্বে ছিল, যারা উপরে দায়িত্বে ছিল, এদের অনেককেই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেও জিজ্ঞাসাবাদ করেনি। কাউকে কাউকে শুধুমাত্র সাক্ষী বানানো আওয়ামী হয়েছে, লীগকে এটাকে তদন্ত কমিটি সবাইকে করেনি। এটার যখন রিইনভেস্টিগেশন হয়েছে তখন সবাইকে করেনি। আমি নাম বলতে চাই না, কারণ আমি এটা যেহেতু এখন ইনভেস্টিগেশনের বিষয়, বিচারের বিষয়, আর আমি কাউকে বিব্রতও করতে চাই না। বাট উনি যে কথাটা বলছেন, তবে আমি মনে করি যেভাবে এইটার তদন্ত আওয়ামী লীগের সময়ও হয়েছে, অনেক ভুল পথে হয়েছে। যেমন, এবং এই গ্রেনেড হামলার ভেতরে তারেক রহমান যে অভিযোগ তুলেছেন, সেই অভিযোগকে আপনি নেহাত তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার কোনো কারণ নাই। উনি তো বলছেন সকালবেলায় তখন আওয়ামী লীগ অনুমতি নিল বঙ্গবন্ধু এভিনিউর। না, সকালবেলা কোনো অনুমতি নেয় নাই, তাহলে তো পার্লামেন্টে ওই প্রশ্ন তোলার কোনো অবকাশ ছিল না। আচ্ছা, এবং অনুমতি তো দিল পুলিশ, তাই না? 1.5 ঘন্টা হলেও অনুমতি কে দিল? পুলিশ না? অনুমতি দেওয়ার, আপনি আপনার পার্টি অফিসের সামনে মিটিং সরিয়ে নেবেন, আর আওয়ামী লীগ কি কোনো পুলিশ টুলিশের পরোয়া কখনো করেছে? আমি করতে পারে না তো। আওয়ামী লীগকে আমার পার্টি অফিসের সামনে আমি মিটিং করব, এইটা পারমিশন দেওয়া না দেওয়ার কোনো সাবজেক্টের মধ্যে পড়ে না। না কেন? এটা কি না, এটা নরমালি যার পার্টি অফিসের সামনে সে মিটিং করতে পারে, এটা অলিখিত এক প্রকার অধিকারের মধ্যে পড়ে। আচ্ছা, অর্থাৎ এটা এখন সেইটা আপনি দিবেন কি দিবেন না, এখন বিএনপি সেখানে না করে নাই। বিএনপি সরকার তখন ক্ষমতায় ছিল, বিএনপি সরকার তখন গণতান্ত্রিক ওয়েতে হয়তোবা অ্যাক্সেস দিয়েছে। তো ডক্টর বশির একটা জিনিস ভাবতে পারে যে আমি বিএনপির পক্ষে কথা বলতেছি, আমি নিরপেক্ষ কথা বলতেছি, কারণ আমি বিএনপি করি না, আওয়ামী লীগও করি না, আমি নিরপেক্ষ কথা বলতেছি এবং আমার তথ্য দিয়ে আমি যেটা জেনেছি সেটা বলেছি। এখন এইটার কোনো, আপনি যদি বলেন যে এই চায়ের কাপে চা আছে, আমি এরকম ভাবে আপনার সামনে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারবো না। আমি আসলে দর্শক কথা বলছিলাম বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থানে, অর্থাৎ 21শে আগস্ট গ্রেনেড হামলা নিয়ে আমরা কথা বলছিলাম যে কিভাবে হলো, কেন হলো, এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সম্মানিত দুজন অতিথি আজ আপনাদের সামনে। আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতি যাচ্ছি, বিরতি থেকে এসে আমরা আবার কথা বলবো এই বিষয়ে। আপনারা দেখছেন সময়ের সাথে, সৌজন্যে মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস।